তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্যর প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে টানা বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজও তারা শাহবাগে বিক্ষোভ করেছেন, শাহবাগ থানা ঘেরাও করেছেন। সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করার জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। ৪ দফার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তি। অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা আজও বিক্ষোভ করেছেন। আজও নগর ভবনে তালা ঝুলছিল, সেখানে কোনো নাগরিক সেবা দেওয়া হয় নাই। এছাড়া আওয়ামী লীগের পক্ষে ঢাকার কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়, রাজপথে উত্তাপ বাড়ছেই। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আজকের অনেকগুলো বিক্ষোভ আন্দোলনের কথা বললাম, যেগুলো টানা চলছে, কোনোটা নতুন কোনোটা পুরনো। এর আগেও আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি, যার মধ্যে আবাসন ব্যবস্থা একটি, টানা বিক্ষোভ করেছেন কয়েকদিন এবং সেই বিক্ষোভের পরিসমাপ্তি ঘটেছে। সরকার সেসব দাবি মেনে নিয়েছেন। তারও আগে আমরা দেখেছি এনসিপি, জামাত, শিবির সহ আরও কিছু ইসলামী দল এবং সংগঠন তারাও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই যে একের পর এক বিক্ষোভ চলছে, ঢাকা শহর আবারও উত্তপ্ত হচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের পরে টানা এই ধরনের বিক্ষোভ আন্দোলন দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে। এটি স্তিমিত হয়ে আসছিল, আবার হঠাৎ করে এত সব আন্দোলন বিক্ষোভে রাজপথ উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি কেমন দাঁড়াচ্ছে, এই টানা বিক্ষোভ আন্দোলনের ফলে কি অবস্থা তৈরি হবে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখব, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যর প্রকৃত অপরাধী বা প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে এই আন্দোলন চলছে। ছাত্রদের আন্দোলনে শিক্ষকরাও যোগ দিয়েছেন। যদিও পুলিশ এরই মধ্যে ওই ঘটনায়, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ছাত্রদল বলছে যে এরা আসল আসামি না, আসল আসামি আসল খুনিদের ধরার দাবিতে তারা বিক্ষোভ করছেন। সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন হলটির ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। গত মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর অনেকটাই শুনশান কক্ষটি। সাম্যর বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধারা জানান, খারাপ কোনো বন্ধু ছিল না তার, খুব মিশুক প্রকৃতির ছেলে ছিল। তার হত্যার মধ্য দিয়ে আবারও প্রশ্নের মুখে পড়ল ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। সাম্য হত্যার যে বিচার এবং তদন্তের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু অত্যন্ত ঘোলাটে এখন। তো আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুবই দ্রুত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের সামনে সত্যটা তুলে ধরবেন। একটি হলো যে শহীদ সাম্যের যে হত্যাকাণ্ড, সেটার সুষ্ঠু তদন্ত এবং বিচার, খুবই দ্রুত বিচার, এবং বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক নিরাপত্তা সেটা নিশ্চিতকরণে ব্যর্থ যে উপাচার্য এবং প্রক্টর, তাদের আশু পদত্যাগ, এবং সার্বিক নিরাপত্তা, ক্যাম্পাসে নিরাপদ একটা ক্যাম্পাস নিশ্চিত করা। এই 3টা দাবিকে সামনে রেখে আমরা সামনের দিনের কর্মসূচি চালিয়ে যাব। তারা সাম্যের মৃত্যু বা জানাজায় যাইতে পারে নাই, কিন্তু তারা এখানে দেয়াল দিবে সেই কার্যক্রমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ করছে। আমরা এদের প্রতি আশাবাদী না। আমরা চাচ্ছি সাম্যর বিচারটা যারা করতে পারবে তাদেরকে সামনে আনা হোক। কারোর সাথে খারাপ বিহেভ করতো না, যদি একটা আননোন ছেলে আসতো তবুও তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলতো। কারোর মাদকের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে রোববারও রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাস এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে দাবিও জানায়। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না।
আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। পরে শিক্ষার্থীদের এ দাবির সাথে সংহতি জানাতে আসেন শিক্ষক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, দোষীদের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। একই দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ক্যাম্পাসকে অস্থিতিশীল রাখতে পরাজিত শক্তি এখনও অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি তাদের। এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার জন্য পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। পরাজিত সৈনিক তারা এখনো গাপটি মেরে আছে, যখন অন্ধকারের ভিতরে তারা ছুরিকাঘাত করবে। এখন পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানায় পুলিশ। প্রত্যক্ষভাবে জড়িত ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। জুলাই যোদ্ধা সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত ও ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব আজিজুল বারী হেলাল, পুলিশ 3 জনকে ধরেছে এবং পুলিশের কথা আমরা শুনলাম তারাই প্রকৃত হত্যাকারী, প্রকৃত অপরাধী। কিন্তু আন্দোলন করছে ছাত্রদল, শিক্ষকরা যুক্ত হয়েছেন, বলা হচ্ছে যে প্রকৃত না। আসলে প্রকৃত হত্যাকারী কারা সেটি কি আপনারা জানেন? আসলে প্রকৃত হত্যাকারী কারা এটা তো জাতীয়তাবাদী ছাত্রদল কিছুটা বলেছে, এবং এইটা বের করার দায়িত্ব যতটা পুলিশের ঠিক ততটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু অটোনমাস একটা বডি। আপনি দেখেন এই সাম্যর এই হত্যাকাণ্ড দিয়ে এটা আমার মনে হয় দ্বিতীয় হত্যাকাণ্ড হলো 5ই আগস্টের পরে যে নতুন প্রশাসন আসলো বিশ্ববিদ্যালয়ে। এই প্রশাসন আমরা দেখলাম যে তার আমলে 2টো হত্যাকাণ্ড। একটা হলো ফজলুল হক হলে একজন মানে বহিরাগতকে পিটিয়ে হত্যা করলো সকলের সামনে। তার নাম আবার দিল, আমরা বলি মব ভায়োলেন্স, তারা নাম দিয়েছিল মব জাস্টিস। হাস্যকর একটা ব্যাপার। এখন আজকে সাম্যকে হত্যা করা হলো গত 2 দিন আগে। আবার দেখলাম এই সাম্যর হত্যার পেছনে একটা মানে নেগেটিভ ন্যারেটিভও তৈরি করা হলো। এটা খুবই দুঃখজনক। একজন ছাত্র আর একজন ছাত্রের বিরুদ্ধে ভাবে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে পারে। তো এখন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি এবং প্রক্টর, বিশেষ করে প্রক্টর তো ডাইরেক্ট এই সমস্ত আপনার এই ডিসিপ্লিনারি কমিটির সাথে জড়িত, ডিসিপ্লিনারি অ্যাকশনের সাথে জড়িত। প্রক্টোরিয়াল বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলে, এবং এরকম 2টো ঘটনা ঘটলো, তারা দুঃখ প্রকাশও করলো না, ইভেন পদত্যাগও করলো না। অন্তত আমরা তো বাংলাদেশ যে 5ই আগস্টের পর যে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছে, সেখানে তো অন্তত সকলকে ডেমোক্রেটিক মাইন্ডেড হয়ে ডেমোক্রেসির প্রতি একটা সম্মান দেখানো উচিত ছিল। যে তিনি যখন ফেল করলেন, এবং এই 2টো ঘটনা না, এর ভিতরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি ঘটনা ঘটেছিল, একটা নারীর পোশাক নিয়ে কি তুল কালাম কাণ্ড ঘটে গেল, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছিল। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জাতীয়তাবাদী ছাত্রদল যে দাবিটি করছে যে প্রশাসনকে আপনার শক্তিশালী হতে হবে, বিশেষ করে এই প্রক্টর এবং এই ভিসি, এনারা এই বিশ্ববিদ্যালয় চালাতে আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর পাশাপাশি আরেকটি বক্তব্য হলো যে এই যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটনা ঘটছে, এরপরে আপনি আরও কতগুলো ঘটনা বললেন যে আপনার রিটায়ার্ড আর্মি অফিসাররা বক্তব্য দিচ্ছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা শহর একটি দাবি দেওয়া পেশের শহরে পরিণত হয়েছে। মনে হচ্ছে 5ই আগস্টের পরে যারা বঞ্চিত ছিল বিভিন্নভাবে, তারা সবাই রাস্তায় নেমে পড়েছে। মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকার হলো দাবি দেওয়া মেটানোর সরকার। 5ই আগস্টের পরে ওরকম ধারাবাহিক অনেকগুলো ঘটনা, সরকার বলছে 250 আন্দোলন তারা মোকাবেলা করেছে, ওগুলোর বেশিরভাগই কিন্তু অরাজনৈতিক ছিল। এটার পেছনে একটা মতলব আছে। আপনারা জানেন যে বর্তমানে যে পলিটিক্যাল আনসার্টেনিটি, যে কনফিউশন জনগণের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরির পিছনে বা ডেমোক্রেটিক সরকার স্থাপনের করতে যে সমস্ত
ন্যারেটিভ তোলা হচ্ছে, এইগুলো সব পুরনো আলোচনা, একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। এই জন্য বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য তিনি এই সমস্ত আপনার মবগুলো বা এই মুভমেন্ট, যাই বলেন, মব বলেন আর মুভমেন্ট বলেন, এটা নিয়ে তো আর একটা সমস্যা ব্যাখ্যায় এটা করে জনগণের যে দৃষ্টি টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি এবং তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করার যে মেইন এজেন্ডা, সেই এজেন্ডা থেকে মানুষের দৃষ্টি ডাইভার্ট করবার জন্য তিনি কি এই সমস্ত জিনিসকে প্রভোগ করছেন কিনা। কারণ 8ই আগস্টে সরকার গঠনের পরে আমরা দেখেছি যে একদল ছাত্র সচিবালয়ের ভিতরে ঢুকে তারা পরীক্ষা ছাড়া পাশ করবে, সরকার সেটা মেনে নিল। এরপর বিচারপতি অপসারণেও একই রকম, আমি এগুলোর অনেক ঘটনা ঘটছে। সর্বশেষ জুলাই চার্টারে দেখেন, জুলাই চার্টারে হঠাৎ করে যমুনার সামনে আমার এই এনসিপির সদস্যরা এসে বলল যে একটা জুলাই চার্টার ঘোষণা করতে হবে, কোনো রাজনৈতিক দলের সাথে কথাবার্তা না বলে সরকার সেটা টেক আপ করে নিল। পরে অবশ্যই এটা নিয়ে একটা সমাধান হয়েছে, বিএনপি বলেছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হব, এটাই জুলাই চার্টার হবে। অর্থাৎ তারপরে এই যে শেখ হাসিনার বিচারের এবং আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সবাই ঐক্যমত, সরকার অযথা ডিলে করতে করতে ছাত্রদেরকে রাত্রেবেলা যমুনার সামনে নিয়ে গেল। অর্থাৎ এই যে যমুনার সামনে যে একটা মব তৈরি করলে বা একটা মুভমেন্টের মতো কিছু ক্রাউড সৃষ্টি করলে সব দাবি মানা যায়, এরকম একটা অবস্থা তিনি তৈরি করে, মানে একটা আনস্টেবল অবস্থা তৈরি করে তিনি তার ক্ষমতাকে লিঙ্গারিং করতে চায়, নাকি এখানে আরেকটা প্রশ্ন যে তার স্পন্সর যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, তার স্পন্সর, যদি প্রশ্ন করেন নাজমুল ভাই যে স্পন্সার্ড কেন বললেন, এর উত্তর আপনিও জানেন আমিও জানি। এখনও 2 জন উপদেষ্টা, এনসিপি সমর্থিত 2 জন উপদেষ্টা আছে, একজন আপনার পদত্যাগ করে নিল, এবং ডক্টর ইউনূস নিজেও এইসব বিষয়ে বলেছে যে এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এরা মাস্টার মাইন্ড, তারপরে এদের একটা দল গঠন করা উচিত। এই যে রাজনৈতিক, এই যে সামাজিক শক্তি এখনও রাজনৈতিক দল হয়ে উঠেনি, যদিও আত্মপ্রকাশ করেছে, এই শক্তিকে কি স্পেস দিচ্ছে তাকে দল গোছানোর জন্য? মানে আমাদের নির্বাচনকে পিছিয়ে কাউকে একটা সময় এবং একটা জায়গা দিচ্ছে তার দল গোছানোর জন্য, অথবা তার ক্ষমতা সুসংগত করবার জন্য। এবং ডক্টর ইউনূসের দেখবেন তিনি এত এক্সপোজার নিয়েছেন এর ভিতরে, তার এরিয়া অফ ওয়ার্ক যেটা তার না, যে দায়িত্ব তার পালন করার না, যেমন ধরেন আমাদের দেশের বন্দর কারা ব্যবহার করবে, আমরা বন্দর এবং করিডোরের আলোচনায় আমি বলছি যে তার এক্সপোজারটা, এই এক্সপোজারটা এত দিচ্ছে যে তিনি কি তার ক্ষমতাকে লিঙ্গারিং করার জন্য বিভিন্ন রকম বাইনারি মাঠে তুলে দিচ্ছেন এবং সেগুলোকে তিনি প্রভোগও করছেন। এবং এই আপনি দেখেন, যদি আজকে একটা আপনার এই যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাট মিনস একটা অনির্বাচিত সরকার, তার যে দায়িত্ব তার প্রথম ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই নির্বাচনের জন্য যতটুকু যা সংস্কার করা প্রয়োজন সবাই আমরা একমত হয়েছি, তারপরেও সবাই একমত হওয়ার পরেও তিনি ডিলে করে করে বিভিন্ন রকম বাইনারি তুলছে। যেমন 2টো ডেট দিল, আমরা বললাম যে আপনি একটা সুনির্দিষ্ট ডেট দেন। কেন সুনির্দিষ্ট ডেট দিলে, উনি যদি নির্বাচন মিন করেন যে আমি দিব, তাহলে একটা সুনির্দিষ্ট ডেট দিলে সমস্যা কী? তারপরে তিনি একবার বললেন যে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তার প্রেস উইং থেকে বলে যে না, ডক্টর ইউনূস সরকার এটা বলেনি। তখন আমাদের মনে হয় যে সরকারের ভিতরে কোনো সরকার আছে কিনা। এই সরকারের ভিতরে সরকার থাকার ফলে এই যে অরাজক পরিস্থিতি এখন শুরু হচ্ছে, এবং তর্ক এবং বিতর্কে আপনি বলেছেন যে এই যে পরাজিত মাফিয়া, তারাও কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। তার মানে এই যে বিভিন্ন পক্ষের যে আন্দোলনগুলো, সেটিকে আবার তাদেরকে মাঠে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। স্বাভাবিক, আমাদের তর্ক বিতর্কে তাদের সমস্ত অপকর্ম চাপা পড়ছে, এবং এই তর্ক বিতর্কের ফলে গণতন্ত্র যেহেতু প্রতিষ্ঠা দেরি হচ্ছে, এই সুযোগে ওই পরাজিত মাফিয়ারা কিন্তু আবারও ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে মনে রাখতে হবে। আপনার কাছে ফিরবো আবার জনাব আমিন আল রশিদ। এই যে সাম্প্রতিককালে যতগুলো আন্দোলন, সব মিলিয়ে যেটা বলছিলাম শুরুতে যে রাজপথ আবার উত্তপ্ত হচ্ছে, এই উত্তাপের শেষ কোথায় বা আমরা যা দেখছি, এবং এইসব নানান বিক্ষোভ সমাবেশ আন্দোলন থেকে অনেক কথাই আসছে যেগুলো অনেকটা বলা যায় সরকার বিরোধী আন্দোলন। তার মানে এর আগে বিষয়ভিত্তিক এবং শ্রেণী পেশাভিত্তিক নানান আন্দোলন ছিল, এটা কি আস্তে আস্তে এক ধরনের সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনের দিকে যাচ্ছে?
সম্ভবত ইয়েস নো দুটি উত্তর আছে। আগে আমি নোটা বলি এই কারণে যে 8ই আগস্টের পর থেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকগুলো গোষ্ঠী মাঠে নেমেছে, তো এর মধ্যে অধিকাংশ দাবি আপনি যদি তাদের জায়গায় থেকে দেখেন তাহলে কিন্তু লজিক্যাল। ধরেন ইবতেদায়ী শিক্ষকরা নামলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নামলেন, রিক্সা চালকরা নামলেন, নার্সরা নামলেন। আপনি যদি ওনাদের জায়গায় দেখেন তাহলে দাবিগুলো যৌক্তিক। তাহলে যৌক্তিক দাবি নিয়েই তারা নেমেছেন। তারা বিশ্বাস করেছেন বা মনে করেছেন যে এই সরকারটি যেহেতু নির্দলীয়, তাদের পলিটিক্যাল বায়াসনেস নাই, তাহলে এখন বোধহয় হাই টাইম এই দাবিটা আদায় করার ক্ষেত্রে। আর তারা কিছু ইনসিডেন্ট দেখেছেন যে রাস্তায় নামলে জোরে কথা বললে, হেলাল ভাই যেরকম বললেন, যমুনার সামনে গিয়ে জোরে কথা বললে সরকার হয়তো টনক নড়ে। ওইসব ঘটনা কি বাকিগুলোকে উৎসাহিত করছে? হয়তো উৎসাহিত করছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা শুরুর দিকে অনেকবার বলেছেন যে আপনারা আন্দোলন করেন, শাহবাগের পাশেই তো সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে যান। সেখানে কি আন্দোলন হয় না? কেন হয় না? কারণ আমাদের দেশে একটা প্র্যাকটিস এটা হয়ে গেছে, সারা পৃথিবীতে এই প্র্যাকটিস, যে আপনি শান্তিপূর্ণ আন্দোলন, নিরিবিলি কোথাও গিয়ে আন্দোলনে সরকার নড়ে চড়ে বসে না। আন্দোলন মানেই হলো একটা জনভোগান্তি তৈরি করা, কিছু ডিস্টার্ব করা, কিছু ভাঙচুর করা, তখন সরকার একটু নড়ে চড়ে বসে। তো এই যতগুলো পক্ষ নামলো সবাই মনে করেছে এখন হচ্ছে হাই টাইম আমার দাবিটা আদায় করার ক্ষেত্রে। ফলে এটি হচ্ছে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে নো। আর ইয়েস হচ্ছেই যে অনেকগুলো পক্ষ কিন্তু এখন সক্রিয় মাঠের মধ্যে, সেটা রাজনৈতিক শক্তি বলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারাও তো চাইবে যে এই সরকার কোনো না কোনোভাবে আনস্টেবল থাকুক। আবার তারাও চাইবে কোনো না কোনোভাবে তারা ঢুকুক এই আন্দোলনের মধ্যে নিজেদের। যেমন আপনি বলছিলেন আজকে নাকি আওয়ামী লীগ মিছিল করেছে, ঝটিকা আমরা ঠিক নিউজ দেখি নাই কোথাও। তার মানে অনেকগুলো গ্রুপ এখানে কাজ করে। এইখানে মূল যে কনসার্ন, আপনি খেয়াল করবেন যে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে এ পর্যন্ত সম্ভবত 4 বার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। 25শে আগস্ট, 17 নভেম্বর, 25শে মার্চ, 16 ডিসেম্বর, সম্ভবত 4টি। আমি ভালো করে ভাষণগুলো পড়লাম আজকে আপনার সাথে আসার আগে, যে নির্বাচন নিয়ে ওনার স্টেটমেন্টটা কি। উনি কিন্তু বারবার বলছেন নির্বাচন। এখন নির্বাচনটা কোন নির্বাচন, এটা কিন্তু আমি খেয়াল করলাম একবার স্টেটমেন্টগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি শুধু শব্দের কথা বলছি। উনি বলছেন নির্বাচন। ইভেন উনি বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমকে যে ইন্টারভিউ দিয়েছেন উনি বারবার বলেছেন নির্বাচন। কনফিউশন কিন্তু, আমি একজন নির্বাচন যেহেতু কভার করি অনেক বছর ধরে, আমার একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কোন নির্বাচন। ধরেন নির্বাচন বলতে উনি কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলছেন? এই শব্দটা একবার বলেন নাই। উনি কিন্তু বলেন নাই হ্যাঁ না ভোট, উনি বলেন নাই যে এটা জাতীয় স্থানীয় সরকার নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন। আপনি খেয়াল করবেন যে এই সময়ে রাজনীতিতে যারা একটা বড় ফ্যাক্টর বলে আমরা মনে করি এনসিপি, তারা শুরু থেকেই একটা জায়গায় খুব স্ট্রিক হয়ে আছে, তারা চায় আগে গণপরিষদ নির্বাচন। তাহলে প্রফেসর ইউনূসের যে ডেডলাইন, যে সময় সীমা উনি দিয়েছেন জুনের মধ্যে, সেটা কি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন? স্পেসিফাই না করেন, শুধু নির্বাচন বললে তো আমরা জাতীয় সংসদ আমি নিজে কিন্তু কনফিউজ যে আসলে কোন নির্বাচনের কথা উনি বলছেন। উনি কি গণপরিষদ, এনসিপি যা বলছে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন নাকি হ্যানা ভোটের কথা বলছেন? এমন কি হতে পারে যে সময় নির্বাচন আগে আগে নাকি স্থানীয় সরকার, নাকি উনি বললেন যে ডক্টর ইউনূসকে চাই কি চাই না, হ্যাঁ না একটা, এইটা পরিষ্কার করা খুব জরুরি আমার কাছে মনে হয় নির্বাচনের আলোচনা। বিএনপির তরফেও এই উত্তরটা জানা দরকার যে আসলে নির্বাচন বলতে আপনি কি ত্রয়োদশ সংসদ নির্বাচন মিন করছেন কিনা, এক। দ্বিতীয়ত এই যে আন্দোলনের মধ্যে আপনি বললেন যে অনেকগুলো পক্ষ ঢুকছে, এখানে রাজনৈতিক পক্ষ কিন্তু শুধুমাত্র দেখলাম আমরা সাম্যর ইস্যুতে ছাত্রদল নামলো মাঠে। এর বাইরে রাজনৈতিক শক্তি বলতে সরকারের জন্য এখন প্রধান বিরোধী দলের ভূমিকা এখন বিএনপিকে আমরা দেখছি। কারণ 8 তারিখ থেকে কিন্তু নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলন সেটিও রাজনৈতিক। হ্যাঁ, মানে সম্প্রতি দেখছি আমরা, কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই মুহূর্তে বিএনপি, এবং বিএনপি এখনো কিন্তু নামে নাই মাঠে। বিএনপি নামবে কখন? ভোটের তারিখের দাবিতে হয়তো নামবে, কিন্তু তার আগে আরও অনেকেই নামবে। আরও অনেকে, আমার তো ধারণা এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম, তারা হয়তো আরও অনেক ইস্যুতে সামনে আপনি দেখবেন মাঠে। তাদের যে এজেন্ডাগুলো, যে জুলাই প্রোক্লামেশন, যে চার্টার তারা ঘোষণা করবে, এই ঘোষণাটা যদি তাদের মতো করে না হয়, তারা আবার হয়তো বলতে পারে আমরা এইটা চাই না। অথবা তারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে হয়তো নামবে, যে এখন যে বিদ্যমান পদ্ধতিতে ভোট হয় আমরা এটা মানি না, সংখ্যানুপাতিক ভোটের সিস্টেম করেন, নামতে পারে। আচ্ছা, রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতেও তো নামতে পারে। এই সেনাপ্রধানকে নিয়ে তাদের অস্বস্তি আছে না, আচ্ছা তার পদত্যাগের দাবিতে নামতে। আমার একটা মানে ধারণা যে আন্দোলনটা আসলে শেষ হয় নাই। এই আন্দোলন আপনি বললেন না শেষ কোথায়, শেষটা সময় লাগবে। অনেকগুলো এজেন্ডা কিন্তু এনসিপির আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে, ইভেন আমার ধারণা জামায়াতেও আছে। তারা, জামাত এখনো নিবন্ধন পায় নাই তো ফেরত, এখন নিবন্ধন ফিরিয়ে দাও এটা বলে জামাত যদি কালকে নামে, অনেকগুলো পক্ষ কিন্তু রাজনৈতিক পক্ষই কিন্তু সামনে মাঠে নামবে। ইভেন বিএনপিকেও হয়তো নামতে হবে যে ভোটের তারিখ দেন। ফলে আন্দোলনটা আসলে আমার মনে হয় যে এখন যা যা আমরা দেখছি ঢাকার মাঠে, এটা কিছুই না, আরও সামনে অনেকগুলো আন্দোলন হয়তো হবে। হেলাল ভাই, বিরতি যাওয়ার আগে ছোট করে আপনার কাছে শুনবো, যেটি আমিনুল রশিদ বলছিলেন যে নির্বাচনের দাবিতে আন্দোলন, সেরকমটা
বিএনপি কবে করতে পারে আমরা জানি না, কিন্তু আমরা গতকাল খুলনাতে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যে এর একটা ইঙ্গিত পেয়েছি। I mean, it would be very unfortunate for the nation and as well as for our movement. আমরা যে মুভমেন্টে বিজয় অর্জন করলাম, 17 বছরের ফ্যাসিবাদকে তাড়িয়ে দিলাম, কী জন্য? এই ফ্যাসিবাদের প্রধান মানে কলঙ্কিত চরিত্রই ছিল যে সে মানুষের ভোট হাইজ্যাক করেছিল। সেই ভোটের জন্য যদি আবারও জনগণকে নামতে হয়, তাহলে ডক্টর ইউনূস আর শেখ হাসিনার মধ্যে পার্থক্যটা কী থাকলো? জনগণ আর কতবার রক্ত দিবে? জনগণ আর কতবার এই আপনার তার পছন্দের নেতা তৈরি করবার জন্য? তা আমি মনে করি যেহেতু তিনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব এবং সকলের সমর্থনিত যে সরকার, অতএব তিনি যে নির্বাচনের ব্যাপারে যে ধোঁয়াশা সৃষ্টি করেছেন, বিশেষ করে দুটো ডেট দিয়ে, এবং এখানে কিন্তু আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, তিনি তার মেয়াদের কথাও কিন্তু বলছেন না। এটা দেখলাম কোনো আমি টেলিভিশনে দীর্ঘদিন এই টকশো দেখলাম, কেউ তার মেয়াদের কথা বলছে না। যেহেতু অন্তর্বর্তী সরকারের কোনো প্রভিশন কনস্টিটিউশনে নাই, কনভেনশন তো একটা আছে। একটা কথা বলেছিলেন যে ছাত্ররা যখন চাইবে, যেহেতু তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, তারা যখন সকল দলের কথা বলে, তারা যখন চাইবে সংস্কার অল্প চায় তাহলে অল্প বেশি হলে বেশি, না চাইলে অল্প সংস্কার বেশি সংস্কার বলে তার ক্ষমতার একটা বর্ম তৈরি করেছে তিনি। অল্প সংস্কার, বেশি সংস্কার, রাষ্ট্র মেরামত, তারপরে এই যে বিভিন্ন রকম বিচার ব্যবস্থা, এই ন্যারেটিভগুলো দিয়ে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার একটা শিল্ড, একটা বর্ম তিনি তৈরি করছেন। এখন তিনি, আমি যেটা বলছি যে মেয়াদ, আপনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নেই। দেখেন, এই সরকারকে আপনি অন্তর্বর্তী করেন আর কেয়ারটেকার, আমি কাইন্ড অফ সেম, তাই না? এখন আমাদের দেশে নির্বাচিত সরকারগুলো 5 বছর থাকে। কেয়ারটেকার তো অটোমেটিক্যালি সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী আসতো, আর এটি অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। না, এটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। আর আগের যে কেয়ারটেকার সেটাও কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। আপনি দেখেন, মানে এরশাদ বিরোধী যে আন্দোলন, সে অভ্যুত্থান তো, কিন্তু এরপরে যখন সংবিধানে এসে গেল, এটা অটোমেটিক্যালি সিস্টেম অনুযায়ী। হ্যাঁ, তো এখন আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টগুলো 3 মাসের একটা কনভেনশন আছে না, 3 মাসের মধ্যে নির্বাচন দেই, আর নির্বাচিত সরকারগুলো 5 বছর থাকে। এনার কয় বছর নাকি ইনি আনলিমিটেড? এই যে এর মেয়াদ এবং ম্যান্ডেট দুটি অস্পষ্ট। হ্যাঁ, এটা মেয়াদটা অস্পষ্ট। অনেকে বলে টেলিভিশন বিতর্কে, আমি অনেক জায়গার প্রশ্নগুলি আমাকে উত্তর দিয়েছে যে নির্বাচন হয়ে গেলে শেষ। তা আমি বললাম যে 70 সালেও তো ইয়াহিয়া খান একই কথা বলেছিল না? 70 সালে নির্বাচনের পরে তিনি জনপ্রতিনিধির হাতে ক্ষমতা উঠিয়ে দিয়েছিল না, উঠায়নি। সুতরাং এই প্রেসিডেন্সটা আমাদের আছে। এই জন্য বলছি, এই সরকার তার মেয়াদটাও স্পষ্ট রেখেছে। এই যে বললেন যে জনগণ যতদিন যাবে, জনগণ বলতে তো রাজনৈতিক দলগুলো, জনগণের সামারাইজ করলে তো রাজনৈতিক দল, আর সে রাজনৈতিক দলগুলো তো সবাই মোটামুটি ঐক্যমত হয়েছে যে নির্বাচনের জন্য, সে নির্বাচনটা আপনি কবে দিবেন এজন্য আমরা একটা টাইম ফ্রেম তাকে দিতে বলছেন। তিনি সেটা না দিয়ে এখন জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, তিনি যে জুনে দিবেন, জুনে যে দিবেন, জুনে তো সন্দেহ যদি না থাকতো তাহলে তো বলতাম না এই কথাগুলো, যে তিনি সেটা বলুক যে আমি জুন মাসে অমুক তারিখে এই পদ্ধতিতে আমাদের যে সংস্কারগুলো হয়েছে, যেসব বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, সেসব বিষয়ে ডিক্লেয়ার করে সেগুলো ইমপ্লিমেন্ট করে আপনি বলুক যে অমুক তারিখে স্কেডিউল ঘোষণা হবে, নির্বাচনের প্রার্থী কারা হতে পারবে, নির্বাচন কমিশনকে সেই কথাটা বলুক। তাও বলছেন না, বরঞ্চ এই নির্বাচনকে বন্ধকতা করবার জন্য ওই যে আমি বলছি যে অন্যান্য বিষয় তিনি এক্সপোজার দেখাচ্ছেন। আপনি বলেন যে এই যে করিডোর, দ্যাট মিনস প্যাসেজ, যাই বলেন, করিডোর বলেন, বার্মার সাথে যেটা এই প্যাসেজটা, এইটা দেওয়ার ম্যান্ডেট কি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের থাকে না? এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট দেই? পলিটিক্যাল হিস্ট্রি থেকে এরকম থাকে? এগুলো থাকে হামিদ কারজাই মার্কা সরকারের, এইগুলো থাকে আব্দুল ঘানি মার্কা ইরাকের সরকারের। তাই ডক্টর ইউনূসকে নিজেকে হামিদ কারজাই মার্কা সরকার মনে করে না আব্দুল ঘানি মার্কা সরকার? ইরাকের আব্দুল ঘানি আর আফগানিস্তানের হামিদ কারজাই। আমাদের এই প্রেস সচিব বলেছেন যে যে কোনো কিছু করার ম্যান্ডেট এই সরকারের আছে।
আপনি সেই সাক্ষাৎকারটা দেখেছেন কিনা? এইটা তো উনি ঠিক বলেননি। এই সরকারের প্রধান ম্যান্ডেট হলো টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং। এইটা তার প্রধান এজেন্ডা। এইটা যেহেতু ছিল না, এই জন্য এগুলোর একটা রিফরমেশন আমরা চাচ্ছি, একটা রিকনসিলিয়েশন বলে, রিফরমেশন বলে, যে এগুলো যেহেতু ছিল না, হাসিনা এগুলো ডিস্ট্রয় করে দিয়েছিল, এই জন্য এইসব বিষয়ে আমরা আপনার সংস্কার চাচ্ছি। এখন এই সংস্কার মানে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার, শুধু নির্বাচন এবং টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নির্বাচন তো শেখ হাসিনাও দিত, ওই নির্বাচন তো আমরা বলছি না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে সমস্ত, সেইটাকে বাদ দিয়ে আপনি এটাকে ফোকাস না করে, আপনার ফোকাসটা হচ্ছে বিভিন্ন রকম, যে আপনি এই চিটাগাং এই যে করিডোর বন্দর, আপনি কাকে করতে দিবেন, আপনি ভারতের সাথে বাণিজ্য বন্ধ হবে কি হবে না, এইসব বিষয়ে আপনি কথা বলছেন। আবার বিনিয়োগ সম্মেলন দেখেন, বিনিয়োগ সম্মেলন কত বড় একটা ফাফরবাজি। মানে অনেকে আমাকে বলে এই যে পলিটিক্যাল আনসার্টিনিটির মধ্যে কখনো কোনো বিনিয়োগ হয় রাজনৈতিক ইতিহাসে? অনেকে তো কমিটমেন্ট করেছে না, এইটা তো আর একটা ফাফরবাজি। আপনার 5 কোটি টাকা খরচ করছে সরকার, ঘোষণা করে বললো যে 3100 কোটি টাকা নাকি বিনিয়োগ এসছে। কোথার থেকে আসলো, কারা করলো, তার কোনো ফিরিস্তি কোনো পত্রিকায় দিতে পারবে না। বরঞ্চ বিনিয়োগ বার্তা আমি পুরো দেখলাম, সেখানে বলছে বিনিয়োগ গত আরও কমছে। এইসব কথা বললে শেখ হাসিনার দিকে আপনার বেঞ্চমার্ক ধরতে হয়, কিন্তু সে তো আর কি ফ্যাসিস্ট, উনি তো আজকে, ওনার জন্য তো আজকে বাংলাদেশে এই সমস্যা। তো এই যে বিনিয়োগ সম্মেলনে তিনি করলেন কি, বাংলাদেশের যে সমস্ত কোম্পানিগুলো আছে, বিদেশি অনেক কোম্পানি বাংলাদেশে যুগ যুগ ধরে কাজ করে, কোরিয়ান কোম্পানি, জাপানি কোম্পানি, চাইনিজ কোম্পানি আছে না, প্রচুর গার্মেন্টস, পুরোনোগুলোকেই দেখানো। এই সমস্ত কোম্পানির তৃতীয় শ্রেণীর যারা সিইও, তাদেরকে নিয়ে তিনি, শেখ হাসিনা যেমন হাতির ঝিলে করছিল যে ঘরে ঘরে বিদ্যুৎ, 100 ভাগ বিদ্যুৎ, লাইটিং করে, আপনার ফ্লাওয়ারিং করে কত কিছু করলো, আসলে শেষমেশ আপনার মানে এটাও এক ধরনের এইটা আপনি দেখেন, ঠিক এই বিনিয়োগ সম্মেলনটা আমার কাছে একটা ফাফরবাজি মনে হলো। আমরা জনগণকে বোঝাচ্ছেন এই বিনিয়োগ পলিসি করবে তারা, এই বিনিয়োগ পলিসি করার দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকারের? উনি যে বিনিয়োগ পলিসিটা করবেন, একটা রাজনৈতিক সরকার এসে তার বিনিয়োগ পলিসি মানতে কি সে বাধ্য? কারণ পলিটিক্যাল পার্টিগুলো একটা কর্মসূচি থাকে, তার একটা পলিসি থাকে যে আমি কিভাবে বাংলাদেশের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাকশন করব, উনি একটা বলে দিবে, অর্থাৎ উনি এই জিনিসটা অযথা সময় ক্ষেপণ করেন অন্য একটি দলের আদর্শ নীতি সিদ্ধান্তের সাথে তো মিলতে হবে। মানে হি ইজ নট ক্রিয়েটিং এনি এক্সাম্পলস, হি ইজ গিভিং সাম অ্যাডভাইস। আমরা জানি যে এক্সাম্পলস আর বেটার দ্যান অ্যাডভাইস। জি, একটা ছোট্ট বিরতি নিয়ে আবার এই আলোচনায় ফিরে আসবো, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। সঙ্গে থাকবার জন্য আমরা আলোচনা করছি রাজপথে উত্তাপ বাড়া নিয়ে। আমাদের অতিথি আজকে বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আমরা এরই মধ্যে প্রসঙ্গে ঢুকে গেছি, সেটি হচ্ছে করিডোর এবং বন্দর, এবং এই ব্যাপারে আপনি জানেন যে এরই মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে, এবং এই বাম দলগুলো আমরা বহু বছর ধরে এই যে বন্দর, বিদ্যুৎ, এরকম জাতীয় সম্পদ নিয়ে আন্দোলন করছে, তাদের একটা কমিটিও আছে অনেক বছর ধরে। এখন আবার সেই আন্দোলনটি চাঙ্গা হচ্ছে। এখন বন্দর আর করিডোর দুটো আলাদা করে আলোচনা করি। যদি করিডোরের কথা বলি, অনেক আলোচনা হয়েছে যে এটি অন্তর্বর্তী সরকার দিতে পারে কিনা, বা দিলে পরে আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং পরাশক্তিগুলোর যে নানা খেল এখানে মিয়ানমারকে কেন্দ্র করে, সেরকম একটা জটিলতায় পড়ব। অথচ কোনো দলের সাথে পরামর্শ তারা করে নাই, বলেছিল যে স্টেক হোল্ডারের সাথে আলোচনা করবে, এখন পর্যন্ত করে নাই। কারণ কি? দলগুলো বিরোধিতা করছে, সে কারণে তাদেরকে পাশ কাটিয়ে সরকার ওই পথে আগাচ্ছে। করিডোরের বিষয়টা কিন্তু চূড়ান্ত না, কিন্তু সরকার কিন্তু বলছে না যে আমরা এটা বাদ দিলাম। যে কথাটি বলেছিল যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ওখান থেকে কিন্তু পিছপা হয় নাই, ওটারই নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। আপনি খেয়াল করেন, করিডোরের আলোচনাটা অনেক দিনের, এটা সাম্প্রতিক আলোচনা না। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রফেসর ইউনূস যখন আমেরিকায় গেলেন, সেখানে কিন্তু রোহিঙ্গা ইস্যুতে হাই লেভেল মিটিং হয়েছে, এবং ওইখানেই কিন্তু পরে যিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন খলিলুর রহমান সাহেবও ছিলেন, এবং ওই সময়ই সম্ভবত কাছাকাছি সময় উনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে একটা করিডোরের আলোচনা ভেতরে ভেতরে হচ্ছে। আলোচনাটা সামনে এলো কখন? গত রমজান মাসে যখন জাতিসংঘ মহাসচিব এলেন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে, উনি বললেন যে আমরা চাই এই রোহিঙ্গারা আগামী রোজার ঈদ তারা তাদের নিজের ভূখণ্ডে রাখাইনে গিয়ে করবে। পরের দিন 16ই মার্চ সম্ভবত আমাদের
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি যে জয়েন্ট প্রেস ব্রিফিং করলেন, সেইখানে মূলত উনি ইঙ্গিতটা দেন যে বাংলাদেশের উচিত হবে রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে যারা এখন প্রধান স্টেক হোল্ডার আরাকান আর্মি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এখন আপনি কীভাবে যোগাযোগ স্থাপন করবেন? এবং তার মানে একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে বলছেন একটা বৈধ সরকারকে। তার মধ্যে হলো কি মায়ানমারের কোনো বিকল্প আছে? কারণ ওখানে তো আমি সেই জায়গাটা যাচ্ছি যে কেন পলিটিক্সটা কোন জায়গা, আমি সেই জায়গাটা যাচ্ছি। এখন আমার যেটা যতটুকু খোঁজখবর নিয়ে আমি জানলাম, যেহেতু রোহিঙ্গা ইস্যুটা ফলো করি অনেক বছর ধরে, আমার যেটা ধারণা ছিল যে সরকার কোন কনফিডেন্সের বলেছিল যে তারা যাবে। এবং আপনি খেয়াল করবেন ওই সময় পররাষ্ট্র উপদেষ্টা বা আরও দু একজন মানে সরকারের পাওয়ারফুল লোক বলেছিলেন যে তারা খুবই কনফিডেন্ট যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে একটা মিনিমাম অ্যামাউন্ট হলেও। কোথায় মানে শক্তিটা কোথায় ছিল? আমার যেটা ধারণা হয় আরাকান আর্মির সঙ্গে একটা নেগোসিয়েশন সরকার হয়তো ভেতরে ভেতরে করেছিল যে তোমরা তো ওখানে স্বায়ত্তশাসন চাচ্ছ, তা আমরা সাপোর্টটা দিচ্ছি, তো এই সাপোর্টটা আমি কিভাবে দিব? সেই সাপোর্টটা দিতে গেলে তো একটা চ্যানেল লাগবে। আর আগামী সেপ্টেম্বরে রাখাইনে কিন্তু একটা দুর্ভিক্ষ হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে, জাতিসংঘ যেটা নিয়ে খুব উদ্বিগ্ন। স্বাধীন রাষ্ট্রের একটা অংশকে বা বিদ্রোহীদেরকে আরেকটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি বা সহযোগিতা, এইটা তো অফ দ্য রেকর্ড আলোচনা, আমি তো কোনো রেফারেন্স দিয়ে বলছি না, তো এরকম হতে পারে ধারণা থেকে বলছি। কিন্তু যোগাযোগ যে হচ্ছে যোগাযোগ সরকার কিন্তু কখনো অস্বীকার করে না যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নাই, এটা কিন্তু অস্বীকার করে না। এখন আপনি যোগাযোগ না করে আপনার উপায়টা কি? আপনাকে রোহিঙ্গাদেরকে তো ফেরত পাঠাতে হবে রাখাইনে। রাখাইনটা যারা দখল করে আছে তো উল্টো আসছে তো না। এখন একটা নেগোসিয়েশন যদি রাখাইনে আরাকান আর্মির সঙ্গে আপনি না করতে পারেন, যদি তাদেরকে সাপোর্ট দিয়ে হোক, যেভাবেই হোক, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, যদি আপনি 2 লাখ 5 লাখ পাঠাইতে পারেন, সেটা তো আমাদের জন্য খারাপ না। এখন সেইখানে হয়তো আরাকান আর্মির সঙ্গে যে ধরনের কন্ডিশন ছিল হয়তো তারা মানছে না। আরাকান আর্মি কিন্তু অত সহজ না তার সঙ্গে ডিল করা। তো ওই কারণে যে করিডোর দিয়ে আপনি কী করবেন? শুধু কি মানবিক সাহায্য, ভাত, এই যে চাল, আটা, রুটি পাঠাবেন, নাকি অন্য কিছু পাঠাবেন? ডিবেটটা ওইখানে। সিকিউরিটির কনসার্নটা বাম দলগুলো অন্যরা যারা আনছে ওই কারণে যে আপনি মানবিক করিডোর দিয়ে শুধু তো চাল ডাল পাঠাবেন না, যদি অন্য কিছু আপনি পাঠান, যদি আর্মস পাঠান, সেটা তো আমার ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটে ফেলবে। ওইখানে হচ্ছে সংশয়ের জায়গাটা। কিন্তু আমি যেটা বলছি জাতিসংঘের তত্ত্বাবধানে হবে, কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে এই কাজ যখন হবে আমরা কি তাতে আক্রান্ত হব না? আক্রান্ত হবে জাতিসংঘ কোথাও কি শুধুমাত্র করিডোরের ফলাফল কি বিশ্বজুড়ে আমরা তো সেগুলো, হ্যাঁ, এবং জাতিসংঘ তো শুধুমাত্রই মানবিক কারণে সব কাজ করে তা না। জাতিসংঘ আমেরিকার এজেন্ডার বাইরে গিয়ে কয়টা কাজ করে? ফিলিস্তিনে জাতিসংঘের রোলটা কি? তো ফলে ওইটা অন্য আলোচনা যে জাতিসংঘ আছে বলেই সেখানে খারাপ কিছু হবে না, এটা ওই উপসংহারে যাওয়া কঠিন। আমি যে বাংলাদেশ যদি এটা কৌশলগত অবস্থান নিত যে হ্যাঁ আরাকান আর্মির সঙ্গে আমি নেগোসিয়েশন করে আমিও তো 5 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারি, এটা আমার জন্য খারাপ না। চ্যালেঞ্জটা হচ্ছে যে ওই একই জায়গা তো একটা বড় স্টেক বা প্রধান স্টেক হচ্ছে মিয়ানমার সরকারের। তো মিয়ানমার সরকারকে বাইপাস করে আপনি তো আরাকান আর্মির সঙ্গে এই নেগোসিয়েশন করলে মিয়ানমার সরকার তো এটা মানবে না। ফলে বাংলাদেশ বেসিক্যালি এটা শাখের করাতের মধ্যে কিন্তু এই করিডোর ইস্যুতে। ফলে এই সব কিছু বিবেচনা নিয়ে আমি যতদূর জানি শাখের করাত কি একদিকে আমেরিকা আর একদিকে চায়না, শাখের করাত আমেরিকা চায়নার চেয়েও প্রধানত দুটো, আরাকান আর্মি একদিকে, আপনার মিয়ানমার সরকার একদিকে, আর বাংলাদেশে আমরা মাঝখানে। আর আমেরিকা চায়নার ইন্টারেস্ট ওইখানে আছে, চায়নার তো বিরাট বিজনেস ওইখানে। ফলে ওইখানে যে কোনো কিছুই করা কঠিন। এবং রোহিঙ্গা সংকটের সমাধানে একটা থার্ড আইডিয়া বলা হয়েছিল অনেক বছর ধরে যে আপনি রাখাইনে একটা সেফ জোন করেন জাতিসংঘের তত্ত্বাবধানে, সেখানে রোহিঙ্গারা থাকুক। আপনার কি মনে হয় চায়না এটা মানবে? আপনি যদি জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন করেন, সেখানে এখানে শান্তিরক্ষী মিশন থাকবে। এই জোনে যেখানে চায়নার ইনভেস্টমেন্ট আছে ওইখানে চায়নাকে এটা অ্যালাউ করবে যেখানে শান্তিরক্ষী মিশন থাকুক। ফলে অনেকগুলো ঝামেলা আছে, অনেকগুলো কোশ্চেন। মিয়ানমারকে কেন্দ্র করে আমেরিকা এবং চায়নার আধিপত্য কমানো, আমেরিকা আধিপত্য বাড়ানো, সেই যুদ্ধে আমরা জড়িয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানি যে করিডোর ইস্যুতে ফাইনাল সরকার কোনো সিদ্ধান্ত নেয় নাই। ফলে যেহেতু নেয় নাই, যদি এমন হতো সরকার বলে দিতে হয় আমরা করিডোর দিয়ে দিচ্ছি, তাহলে আলোচনাটা একরকম হতো। যেহেতু সরকারের তরফে এখন পর্যন্ত বলা হয় নাই, কনফার্ম করা হয় নাই, ফলে আমার মনে হয় যে এখনই করিডোর নিয়ে এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু না আমার মনে হয়। হেলাল ভাই, এই যে করিডোর বলি আর বন্দর বলি, এই বিষয়গুলো সরকার একা একা করছে। আপনি শুরুতে বলছিলেন যে অগ্রাধিকার কোনটা? অগ্রাধিকার হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া, নির্বাচন করা, জনগণের ক্ষমতায়ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা অন্য সব বিষয় নিয়ে আসছে যেগুলো তাদের ম্যান্ডেটে আছে কি নাই সেটি আরেকটি বিতর্ক। কিন্তু সব দল মিলে যে সরকারকে গঠন করেছে, সেই সরকার এরকম জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলগুলো সম্মতি এবং পরামর্শ নেওয়া দরকার, সেটিও তারা করছে না। একা একা করার পেছনে তাহলে কারণ কি? ওই যে দেখেন না যে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অ্যাডভাইজার দায়িত্বটা দিল একজন বিদেশি নাগরিক, মানে ডুয়েল সিটিজেন। তিনি তো নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি, আজকে পত্রিকায় দেখলাম। কিন্তু ওনার বিদেশি নাগরিকত্ব নাই, আছে, ডুয়েল সিটিজেন। তো
এখন ডুয়েল সিটিজেন তো বাংলাদেশে অ্যালাউ ছিল না। না, এরকম স্পর্শকাতর পদে ডুয়েল সিটিজেনশিপ, আমি সেটা বলছি যে ডুয়েল সিটিজেনশিপ একসময় বাংলাদেশে সংসদ সদস্য হতে পারত, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারত না। এখন তিনি এই ডুয়েল সিটিজেনশিপ নিয়ে বলছে যে বাংলাদেশের তার সিটিজেনশিপ আছে, মানে বাংলাদেশের ব্যাপারে তিনি কথা বলবেন। আপনি তো বাংলাদেশের বাইবর্ন নাগরিক, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু আপনি তো শপথ নিয়েছেন আরেকটি দেশে, ওই দেশের প্রতি আনুগত্য। এটা হলো শপথবদ্ধ নাগরিক, আর এইখানে হলো আপনি ন্যাচারাল নাগরিক। তো শপথ ভাঙলে তো হচ্ছে না আপনার, তো আপনি ওই দেশের তো ঝোল তেল ঝোলে আপনি মানুষ হয়েছেন, তাই না? বর্ন এখানে, ব্রট আপ হয়তো বা এখানে, কিন্তু তেল ঝোলটা তো পেয়েছেন ওইখান থেকে, এবং ওইখানে যেহেতু আপনি শপথ নিয়েছেন, অতএব আপনি কোনভাবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের নিরাপত্তার মতো দায়িত্ব আপনি পালন করতে পারেন? সেজন্য বলছি যে বন্দর এবং করিডোর এইটা আপনার কাকে দিল, ইউনাইটেড নেশনসকে দিল বা বন্দর কোন কোম্পানিকে দিল, এইটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। কারণ বন্দর তো একসময় বাংলাদেশের কোম্পানি সাইফটেক চালাইতো, এরপর একটা বিদেশি হয়ে যায়, স্কিল যারা দক্ষতারা চালাবে, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন না। আমার কোশ্চেন হলো যে আপনি এটা দেওয়ার এখতিয়ার রাখেন কিনা। নাজমুল আশরাফ ভাই, আপনি এইখানের একজন প্রেজেন্টার বা আপনি এই কোম্পানির কোনো একটা কি আমি জানি না, কিন্তু আপনি কি এই কোম্পানি আমাদের এই গ্লোবাল টিভিটা তার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে আপনি একটা কনফার্ম সিদ্ধান্ত দিতে পারেন না? আপনি মতামত আপনি মতামত একটা বিশেষজ্ঞ মতামত দিতে পারেন, রাখা না রাখা তার দায়িত্ব। আপনি নিজেই এই দায়িত্ব পালন করতেছেন। এখন মনে হচ্ছে যে আপনি ট্রানজিশনাল গভর্নমেন্ট, এই গ্লোবাল টিভিতে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে। তো উনি একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সরকার, উনি তো সব সিদ্ধান্ত নিতে পারেন না। উনার তো এইটার জন্য তাকে জনগণ তো ম্যান্ডেট দেননি যে আপনি করিডোর কাকে দিবেন, বন্দর কাকে দিবেন, আপনি কার সাথে। উনি তো যুদ্ধ খেলা শুরু করেছে। ওই যে ভাই যেটা বললো যে আরাকান আর্মিকে সাথে উনি বসে আরাকান আর্মির সাথে সংলাপ করে সেখানে ওই যে খাদ্যবস্ত্র যারা যুদ্ধ হতো তাদের জন্য পাঠাবেন। তাহলে বার্মিজ আর্মি না, বলা হচ্ছে যে ওখানকার সিভিলিয়ানরা না দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। দুর্ভিক্ষের সাথে আরাকান এলাকায়, অর্থাৎ আরাকান আর্মি ওই এলাকায় দখল করেছে। আরাকান আর্মি তো গভর্নমেন্ট আর্মি, ওরা তো বিদ্রোহী আর্মি দখল করে আছে। এই জন্য আরাকার সাথে ইন্টারাকশন করে যে ওইখানে আপনি তাদেরকে সহায়তা করবেন, এটা মানবিক ব্যাপার। কিন্তু আপনার এই সহায়তার নামে উনি যেটা বললেন, যদি অন্য কিছু যায় তখন তো বার্মিজ আর্মির সাথে আপনার একটা সমস্যা হবে। আবার যদি এই সহায়তা বার্মিজ আর্মির কাছে যায়, আরাকান আর্মি মনে করে যে এই ত্রাণের নামে কিছু আপনার কন্টেনার আপনার বার্মান আর্মির কাছে চলে যাচ্ছে, মিয়ানমার আর্মির কাছে, তখন তো আরাকানের আর্মি আপনার উত্তক্ত হয়ে পারবে। আমাকে একজন বিশেষজ্ঞ বললো, আমি একদিন 21 রাতে বলছিলাম, আমাকে একজন বিশেষজ্ঞ বললো যে বার্মিজ আর্মি অনেক দূরে অবস্থান করে, তো তার মানে পৃথিবীর যত দূরে অবস্থান করবে, বার্মার থেকে একটা প্লেন উড়ায় বা একটা ক্ষেপণাস্ত্র মেরে বাংলাদেশের যে এই যুদ্ধ খেলা, ডক্টর ইউনূস কিন্তু আপনার বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ শিবির উদ্বোধন করতে যায় বলেছিল যে যুদ্ধের প্রস্তুতিতে কোনো আধাআধি অবস্থান নেই, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কার সাথে যুদ্ধ? উনি কিন্তু বলছে এটা, আপনার জানেন মনে বিমান বাহিনীর একটা প্রস্তুতি উনি বলেছিলেন। অতএব আমি যে বললাম যে তিনি বিভিন্ন জায়গায় তার এক্সপোজার নিয়ে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করছে। আপনি রোহিঙ্গাদেরকে, আপনার 12 লাখের উপরে রোহিঙ্গা রয়েছে। কিছুদিন আগে বললেন যে 1,80,000 রোহিঙ্গা নাকি জান্তা সরকার, সরি আরাকান আর্মি নাকি নিবে। না, মায়ানমার সরকার বলেছে যে এরা ফেরত যেতে পারে, ফেরত যাওয়ার যোগ্য। আরাকান সরকার, মিয়ানমার সরকার যদি বলে যে 180 জনকে তাদের সিটিজেনশিপ দিচ্ছে, কিন্তু এর মধ্যে আবার 1,20,000 বেশি নতুন করে এসেছে। কিন্তু এই সমস্ত কি এটা কোনো অথেন্টিসিটি নেই এবং এইসব কথার কোনো মূল্য নেই যতদিন না আমাদের দেশের থেকে এই রোহিঙ্গা শরণার্থীদের জন্য ওই যেটা বলছে সেফ জোন, অনেক কথা বলছেন না, এগুলো না যায়। এবং এইটাকে নিয়ে এই রোহিঙ্গার এই ইস্যুটাকে নিয়ে তিনি এই আমাদের এই ইস্ট ফ্রন্টে আরেকটা নতুন উত্তেজনার সৃষ্টি করে তখন এমন অবস্থা হবে, এপাশে ভারত তার করিডোর বন্ধ করে দিয়ে আমাদের নেপাল বাণিজ্যের সাথে অনেক আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে। এবং ভারতের যে পুশিন, আপনি হয়তো ভারত পুশিন করছে, তার মানে এখানেও কিন্তু একটা টেনশন। এই দুটো টেনশনে, এই টেনশন যে সৃষ্টি হলো, ডক্টর ইউনূস বা এই সরকারের রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এই ধরনের সংকট আমি সেটা বলছি যে আপনি একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, আপনার উচিত জনগণের ক্ষমতা জনগণের কাছে
হস্তান্তর করে এবং সেই সরকারকে আপনি যদি বিশ্বমানের লোক আপনাকে অ্যাডভাইস করা, আপনি কেন ক্ষমতায় আঁকড়ে থাকতে যাচ্ছেন, আপনি কেন এই বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছেন, কেন আপনি এই যে আপনার সরকারকে দাবি দেওয়া পেশের সরকারে পরিণত করছেন, কেন আপনি একটা বিশেষ গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছেন। মানুষ তো সবই বুঝছে যে যেহেতু ওই বিশেষ গোষ্ঠী তাদেরকে সরকারে বসিয়েছে বলে এই ন্যারেটিভটা তো ঠিক না, উনি দাবি করছে। কিন্তু আপনি দেখেন নাজমুল ভাই, আপনারা সবাই এই বাংলাদেশে ছিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা নেতা কর্মী, ইভেন আপনারা যারা মিডিয়া জগতে আছেন বিভিন্ন, সবাই কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আপনারা যার যার অবস্থান থেকে লড়াই করেছেন। এখন আমি যদি বলি যে হামসে বড়া কোন হয়, তাহলে তো আপনি এটা তো হয় না। এই ন্যারেটিভটা ডক্টর ইউনূস তোলা মানেই তিনি কাউকে ফ্যাসিলিটেট করছে। আপনি দেখেন এই ডক্টর ইউনূস সরকারের ক্যারেক্টার হলো নিউট্রাল ক্যারেক্টার, কিন্তু তিনি ইতিমধ্যে তার সেই নিউট্রালিটি হারিয়েছেন যখন তার মন্ত্রিসভা থেকে কিছু লোক এসে একটি দল গঠন করে এবং সেই দলকে তিনি যখন আপনি স্পেস দেওয়ার মতো ব্যবস্থা করে, তখন কিন্তু মানুষ বোঝে যে তিনি কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছেন। ডক্টর ইউনূস মনে রাখতে হবে, তিনি কিন্তু বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেনি, তিনি যা ইচ্ছা তা করতে পারেন না। বিপ্লবী একটা সরকার, যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসছেন। কিন্তু 7ই নভেম্বরের বিপ্লব পৃথিবীর স্বল্পতম দৈর্ঘ্যের একটা বিপ্লব হলো 7ই নভেম্বরের বিপ্লব, যার সৃষ্টি হয়েছে 3রা নভেম্বর, শেষ হয়েছিল 7 নভেম্বর, 4 দিনের বিপ্লব। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক থিসিসও আছে। বিপ্লবের মাধ্যমে যে সরকার আছে তিনি জনগণের অভিপ্রায় সব কিছুই করতে পারে, তার তখন ম্যান্ডেট, সংবিধান এগুলোর প্রয়োজন হয় না। আজকে যদি 24-এর গণ অভ্যুত্থান না 24-এর বিপ্লব হতো, তাহলে ইউনূস সরকারকে আমরা এইসব কিছু বলতাম না। আপনার চুপ হলো প্রেসিডেন্ট, আর যেই সংবিধান ছুঁয়ে তিনি শপথ করছেন, তার মানে তিনি এটা ধারাবাহিক সরকার, গণ অভ্যুত্থানের সরকার, অর্থাৎ তিনি বিপ্লবী সরকার যেগুলো করতে পারে ইনি তা করতে পারেন না। এই জন্যই বলছি যে আপনার সেই ম্যান্ডেট নেই। বন্দর করিডোর কাকে দেবেন, কি করবেন, বাংলার সাথে যুদ্ধ লাগাবেন কি লাগাবেন না, ভারতের সাথে কি সম্পর্ক রাখবেন, আপনি অনেক কথা বলতে পারেন। আপনি ওই যে বিনিয়োগ পলিসি দিচ্ছেন যে আমরা কিভাবে বিনিয়োগ করব, আমি যদি ক্ষমতায় যাই তা আমার একটা বিনিয়োগ পলিসি আছে না, আমি যদি ক্ষমতায় যাই আমার রাষ্ট্রচয়ন একটা পলিসি আছে না, আপনি আগের থেকে বলে দিলে আমি সেভাবে চলবো, এর কোনো বাধ্যবাধকতা আছে নাকি? তার মানে সেই সিদ্ধান্তগুলো যে সরকার নিয়েই ফেলে, পরবর্তী সরকারের ঘাড়ে তো সেগুলো পড়বে, তার ভবিষ্যৎ কি হবে তখন দেখা যাবে। তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আপনাদেরকে এবারও সাথে পাবো আশা করছি। আবারও স্বাগত প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমাদের আজকের অতিথি জনাব আজিজুল বারী হেলাল এবং জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, পুশিন নিয়েও বেশ কথাবার্তা হচ্ছে। রোহিঙ্গাদেরকে ভারত পুশিন করছে, সরকার ঠেকাতে পারছে না। অনেকে বলছে যে ভারত তো এই 5ই আগস্টের পরে নানানভাবে আমাদেরকে উত্ত্যক্ত করার, অসহযোগিতা করার চেষ্টা করেছে, এটি আবার নতুন করে আমাদের উপর একরকমের চাপ তৈরি করার চেষ্টা। এই পুশিনের উদ্দেশ্য কি এবং সরকারের ভূমিকা কেমন দেখছেন? উদ্দেশ্যটা আপনি বলেছেন যে সরকার আসলে ভারত সরকার বাংলাদেশকে এক ধরনের চাপে রাখতে চায় বা ডিস্টার্ব করতে চায়, অস্বস্তিতে ফেলতে চায়, যেই অস্বস্তির মধ্যে সে 5ই আগস্ট পড়েছে। এখন পুশিনটা কেন হয়? পুশিন লজিক্যাল কারণেও হয় যে ধরেন ভারতে আমাদের বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে আছেন, আপনি ঠেলে দিলেন। পুশিন মানে তো ঠেলে দেওয়া, ঠেলে দিলেন। এরা কিন্তু শুধু বাংলা কথা বলার কারণে অনেকে পুশিন করা হয়েছে বিভিন্ন সময়, পরে প্রমাণিত হয়েছে সব তারা বাংলা ভাষাভাষী কি? আমি সেটাই বলছি, তার মানে এটা লজিক্যাল। যেমন আমেরিকা মেক্সিকো বর্ডারে সবচেয়ে বেশি পুশিন হয় এবং সবচেয়ে বেশি পৃথিবীর পুশিন হতে পারতো বাংলাদেশ মায়ানমার সীমান্তে। যখন 17 সালে রোহিঙ্গাদের ঢল নামলো, বাংলাদেশ যদি অ্যাকসেপ্ট না করতো, ঠেলে দিত, তাহলে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় পুশিন হতো, কিন্তু আমরা সেটা করি নাই। ভারত এখন এটা করছে 2 কারণে। প্রথমত হলো যে এক ধরনের চাপে রাখা বাংলাদেশকে, আর দ্বিতীয়ত ভারত পাকিস্তানের টেনশন, এই টেনশনের কারণেও অনেক বাংলাদেশে 8ই আগস্টের পরে খেয়াল করবেন যে ভারত মনে করে যে বাংলাদেশ বোধহয় পাকিস্তানের গ্রিপে চলে গেল, বাংলাদেশ বোধহয় চায়নার গ্রিপে চলে গেল, ফলে এটা তার মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়তো করছে। সমাধানটা হলো পরিষ্কার, আমি যেটা বলি যে এইটা পলিটিক্যাল নেগোসিয়েশনের বিষয়। পুশিন আপনি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার 4,500 কিলোমিটার আমাদের হচ্ছে সীমান্ত, পুরো সীমান্তটা আপনি 2 লেয়ারের কাঁটাতারের বেড়া দিয়ে দিবেন, কংক্রিটের দেয়াল করে দেবেন, এটা বাস্তবসম্মত না। কারণ আমাদের এই সীমান্তের মধ্যে স্থল আছে, পাহাড় আছে, নদী আছে, এবং কিছু পুশিন হয়েছে কিন্তু সুন্দরবন থেকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো
ইন্ডিয়ায় নিবন্ধিত মানে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত 5 জন রোহিঙ্গাকে পুশিন করেছে। এরা ধরা পড়েছে আপনার কুড়িগ্রামে। গত 7 তারিখে এলো, 14 বা 15 তারিখে বিজিবিটা কনফার্ম করলো আমাদেরকে, এবং আমরা দেখলাম যে ওই রোহিঙ্গাদের আইডি কার্ড পর্যন্ত আছে, যেটা জাতিসংঘের নিবন্ধিত রোহিঙ্গা। তো একটা দেশে জাতিসংঘে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীকে আপনি বাংলাদেশে ঠেলে দিচ্ছেন, এইটা একটা বিরাট, আমি মনে করি, হিউম্যান রাইটসের ভায়োলেশন। বাংলাদেশের, যার আলোচনা একটু আগে হলো নিরাপত্তা উপদেষ্টার, এটা বিশাল সিকিউরিটি থ্রেট। তো বাংলাদেশ কি এখন পর্যন্ত জাতিসংঘকে কমপ্লেন করেছে যে দেখো তোমার নিবন্ধিত রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে? এটা প্রপার চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমপ্লেন করা দরকার, করেছে কিনা। ইভেন ভারতকে চিঠি লেখা দরকার, ভারতকে জবাবদিহি চাওয়া দরকার যে তুমি কি করে তোমার দেশে নিবন্ধিত রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দাও। ফলে ভারত এটা আমাদেরকে ডিস্টার্ব করার জন্য করবে, এবং কত শত এসেছে সাম্প্রতিক সময়। আমি আজকে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম বিজিবিতেও, স্পেসিফিক ফিগারটা আমি পাই নাই, 200-300-র বেশি নিশ্চয়ই হবে, আরও বেশি হতে পারে। এখন কতজন ঢুকে গেছে আমরা তো জানি না। যেমন একটা বড় ঘটনা ঘটলো ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদিন আগে, রাতে, ভোর রাতে 750-র মতো লোককে ওরা জড়ো করেছিল বিএসএফ। তখন বিজিবি টের পায়, লোকাল মানুষেরা মসজিদে মাইকিং করে, সবাই ওই যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে গিয়ে এক ধরনের হিউম্যান চেইন তৈরি করে। পরে কিন্তু বিএসএফ ওখান থেকে পিছু হটে। এখন কয়টা জায়গায় আপনি এটা ঘটনাটা ঘটাবেন? রাতের অন্ধকারে তো পুশিন হয়ে যায়। ফলে এইখানে একদম স্টেট টু স্টেট এটা নেগোসিয়েশনের বিষয়। ভারতের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের একদম হাই লেভেল নেগোসিয়েশনটা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা খুব অদ্ভুত কথা বললেন, যে যাদেরকে পুশিন করে বাংলাদেশে পাঠাচ্ছে, যাদেরকে জানা যাবে যে এরা বাংলাদেশি না, তাদেরকে আর পুশ ব্যাক করবো। আরে ভাই, এইভাবে নেগোসিয়েশন হয় নাকি? আপনাকে তো প্রেশার দিতে হবে এখন, জাতিসংঘের মাধ্যমে প্রেশার হোক, অন্যভাবে হোক, প্রেশার দিতে হবে ভারতকে, যার একজনকে পাঠাবে না। ইন্টার যদি অন্যায় হয়, তাহলে পুশ ব্যাকটা কেন অন্যায় হবে? না, পুশ ব্যাকটা অন্যায় হবে না এই কারণে যে ধরেন ভারতীয় লোক উনি পাঠিয়েছেন, এইটা ব্যাক করাটা তো আমার ন্যায়, যেহেতু উনি বাংলাদেশি নাগরিক না। আর যারা সত্যিই বাংলাদেশি নাগরিক, ভারতে ছিলেন, এইটা পুশিন ভারত করলে সেটা আপনি আবার মিয়ানমার নাগরিক ভারতে আশ্রিত না, ওইটা তো পারবেন না আপনি। মিয়ানমারের নাগরিক যদি বাংলাদেশে পুশিন হয়ে থাকে রোহিঙ্গা, তাকে তো আপনি পুশব্যাক করতে পারবেন না। ফলে এইটা স্বরাষ্ট্র উপদেষ্টা যেই ভাষায় বলেছেন, এইটা না। আমার কাছে মনে হয় নিরাপত্তা উপদেষ্টার এখানে কূটনৈতিক পদক্ষেপটা কি খুব একদম পরিষ্কার। এখানে নিরাপত্তা উপদেষ্টাকে কথা বলতে হবে তার দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, আবার পররাষ্ট্র উপদেষ্টাকে কথা বলতে হবে তার দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে। ইভেন এই পরিস্থিতিটা এত বড় হয়ে যাবে, আমার ধারণা এখনই আমাদের প্রধান উপদেষ্টা কথা বলা উচিত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, যে আর একজনের যেন না ঢোকে। আপনি এই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পুশিন আপনি ঠেকাইতে পারবেন না। শুধুমাত্র বিজিবি দিয়ে, শুধুমাত্র ওই কিছু হিউম্যান চেইন তৈরি করে এইটা আপনি ঠেকাতে পারবেন না। এটা ভেরি ডিফিকাল্ট। এটা একদমই পলিটিক্যাল ডিসিশনের বিষয়, স্টেট টু স্টেট নেগোসিয়েশনের বিষয়। জি, হেলাল ভাই, আপনার কাছে একটা অন্য বিষয়, মানে শুরুর দিকে আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনাব ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছে। আমরা জানি এই বর্তমান যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা যিনি উপদেষ্টা আছেন, তিনি উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক বসিয়েছেন, তাকে নিয়ে অনেক বিতর্ক আলোচনা আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন প্রশাসক আছেন, অথচ আদালত ঘোষিত নির্বাচিত মেয়র, তাকে সেখানে বসানোর ব্যবস্থা করা হচ্ছে না। যিনি প্রশাসক আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের, জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, তাকে বাড়তি দায়িত্ব হিসেবে ওয়াসার এমডি করা হয়েছে। তার মানে আদালতের আদেশ অনুযায়ী যিনি মেয়র পদে বসার কথা, সেই পদে যিনি বসে আছেন তাকে আরো ক্ষমতায়ন করা হলো। তার মানে এই দাবির প্রতি কি এক ধরনের উপহাস করা হলো? এখন দেখেন, এইটা এমন একটা পলিটিক্যাল এজেন্ডাতে পড়েছে, এই যে 4টা সিটি কর্পোরেশনের মেয়রশিপ ফেরত পাওয়া, তাই না? এখন আমার বক্তব্য, এই আদালত যে রায়টা দিল, আদালতে কি কেউ আবেদন করেছে যে আমার মেয়রশিপ ফেরত দাও? না, এই আদালতে ট্রাইব্যুনালে মামলা ছিল। মামলা তো আমিও করেছি। আমি 18 সাল নির্বাচনে আমাকে অবৈধভাবে হারিয়ে দেওয়ার পরে আমিও মামলা করেছি। এটা নিয়ে তো স্পন্টেনিয়াসলি কোনো কিছু হলো না। চট্টগ্রামে একটা সেটেল হয়ে গেল, সেখানে সরকার কোনো বিরোধিতা করলো না, তিনি দায়িত্ব পালন করছেন। ঢাকার ক্ষেত্রে সরকার কেন, এই আদালত কেন স্বপ্রণোদিত হয়ে, এইরকম তো প্রচুর আমরা আপিল করেছি। আমরা তো 18 সালের নির্বাচনে তাকেই আর কি আপনার অবৈধ বলে আমরা এখানে আপনি জানেন প্রথম আবেদনটা ছিল আপনার চট্টগ্রামে, না, ঢাকার দক্ষিণের ক্ষেত্রে জনাব ইশরাক হোসেনের প্রথম আবেদন ছিল যে এই নির্বাচন অবৈধ হয়েছে, কারচুপি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরে চট্টগ্রামের ফলাফলের পরে তিনি দাবি করলেন তাকে মেয়র নির্বাচিত করা। এটা নিয়ে আমার বক্তব্য হলো যে আমরা তো প্রথমে বলেছি সরকার একটা ডিপলিটিসাইজেশনের মাধ্যমে আপনার তার ক্ষমতা চালাতে চাচ্ছে, যেহেতু তিনি একটা বিরাজনীতিকরণ যেটা, সেজন্য তিনি আদালতের যে রায়, সেই রায়টাকে তিনি হয়তো মানছেন না।
আর কিন্তু আদালতে সরকার রাজনৈতিক দল চ্যালেঞ্জও তো হিসাবে করে নাই। বিএনপি এইসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে চাই। এটা যারা যারা মেয়র হয়েছেন, যারা যারা সংক্ষুব্ধ হয়েছেন, এটা তাদের একান্ত বিষয়। বিএনপি রাজনৈতিক দল হিসাবে, আমি বিএনপির কর্মী হিসেবে আমি মনে করি যে এইসব বিষয়ে আমি এটা মন্তব্য করতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই যে ভাই যেটা বললেন যে স্টেট টু স্টেট একটা নেগোসিয়েশনের কথা বললেন না, তা বাংলাদেশ যে স্টেট, এই স্টেটের অথরিটিটা কি ডক্টর ইউনূস? ফর দি টাইম বিং হি ইজ দ্য অথরিটি। সেটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, তিনি তো একটা কাইন্ড অফ আপনার ইন্টারিম অর কেয়ারটেকার, মানে আপনি ভারপ্রাপ্ত দায়িত্ব, চলতি দায়িত্ব যাকে বলা হয়, তাই না? তার অন্তর্বর্তী মানে দুটি সরকারের মাঝখানে অন্তর্বর্তী সময়, ওই জন্য বললাম ট্রানজিশনাল বা ইন্টারিম বা কেয়ারটেকার যাই বলেন। এই সরকারের সাথে কোনো স্টেট আলোচনা করে তার লাভ কি? সে তো জানে যে এইটা হলো ট্রানজিশনাল, এনে যখন চলে যাবেন এবং হি হ্যাজ টু গো, তাকে যেতেই হবে, যখন তার পরিবর্তে যখন একটা সরকার, সেটা হবে স্টেট টু স্টেট নেগোসিয়েশন, তাই না? এটা কি এখন যিনি স্টেটের দায়িত্ব আছেন অস্থায়ী হলেও তাকে তো এই সরকারটা তো আপনার অস্থায়ী সরকার, মানে সরকারটা তো আপনার স্থায়ী সরকার না। তো এর সাথে কোনো নেগোসিয়েশন করলে সেই নেগোসিয়েশনের ভ্যালিডিটি কি থাকবে? না, এখন যখন সীমান্তে ক্রাইসিস হয় তখন তো বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত যে সরকার, সে তো ওই দেশের সঙ্গেই আলোচনাটা করবে। তিনি সরকারের আছে, সেইটা বলছি যে আপনি যে এই যে লিঙ্গারিংটা করলেন, 9 মাস 10 মাস চলে গেল, এবং চলে যাওয়ার পরে যে টেনশনগুলো তৈরি হচ্ছে, এখন চারিপাশে যে টেনশনগুলো তৈরি হচ্ছে, এই টেনশনগুলো তো মোকাবেলা করার জন্য আপনি রাইট পারসন না। আপনি স্কিল হতে পারে, আপনার স্কিল থাকতে পারে, আপনার দক্ষতা থাকতে পারে, আপনার অনেক থাকতে পারে, কিন্তু লেজিটিমেসির একটা বিষয় আছে। তো আপনি তো লেজিটিমেট গভর্নমেন্ট না টু হ্যান্ডেল দ্য আদার কান্ট্রিজ। ওই যে আমি বললাম যে বিনিয়োগ পলিসি দেওয়ার লেজিটিমেট সিকে আপনার আছে? আপনি বলেন, আপনি এখন যদি বলেন যে বাংলাদেশে প্রশাসনিক যে সংস্কারের কথাগুলো বলছেন, ঠিক আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক সংস্কারের কথা বললো, এরপর একটা সংসদ হবে, সেই সংসদ যদি ওই আগের প্রশাসনিক সংস্কারগুলো না মানে, তাহলে কি তাকে আপনি মামলায় ফেলতে পারবেন? কারণ সে তো নির্বাচনে যাচ্ছে, বৈধতা পেল না, তাই না? আজকে ডক্টর ইউনূস সরকার যাই করছে, এই নেক্সট গভর্নমেন্টকে তো র্যাটিফাই করতেই হবে, তখন তো আর একটা খেলা হবে, তাই না? এই জন্য দেখেন বিএনপি কতটা উদার। বিএনপি এই জন্য বলছে যে আমরা সবাই যা ঐক্যমত হয়েছি সেইটা আপনি জুলাই চার্টার করেন, যেসব বিষয়ে ঐক্যমত হয়নি সেই সব বিষয়ে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো দিতে পারি, যে জনগণ সিদ্ধান্ত নেবে, আমি এইটা চাই, এনসিপি বললো আমি এইটা চাই। যেসব বিষয়ে ঐক্যমত, তা তো আমরা ঐক্যমত হলাম, ওইটা নির্বাচনী ম্যানিফেস্টোয় সবাই দিবে, এবং ওইটা আপনার মানে এক ধরনের ম্যান্ডেটরি হয়ে গেল। তারপরেও যদি ওরা না মানে, তাতেও কিন্তু আপনি আদালতের দ্বারস্থ হতে পারবেন না, কারণ সংসদের বাইরে হয়েছে এটা, তাই না? সেজন্যই বলছি, দেখেন বিএনপি কত বড় উদার। বিএনপি এই কথাও বলছে, ঠিক আছে, আর সব যে বিষয়ে আমি আর আপনি এক হচ্ছে, ঠিক আছে, আপনি নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে দেন, আমার ম্যানিফেস্টো জনগণকে জাজ করার সুযোগ দেন, তাই না? আর এখন বলছে ডক্টর আলী রিয়াজ দেখলাম আজকে বললো যে আমরা সবাই ঐক্যমত হব, তো বাকশালী সুরে কথাবার্তা হলো, সবাইকে সব বিষয়ে সবাই ঐক্যমত কিভাবে হয়? রাজনুল্লাহ সাহেব ভাই, আমি একটা জাতিগত থিওরিতে বিশ্বাস করি যে 126 বর্গ মাইলে আমরা যারা বসবাস করি সবাই বাংলাদেশি। আবার আর এক পক্ষ বলে না, আমাদের এথনিসিটিতে মেজরিটি হলো বাঙালি, অতএব আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। আবার এর মধ্যে জাতীয়তাবাদের ধারণা ভালো একটা থাকতে পারে, তাই না? আমরা যদি সবাই কই যে আমরা সবাই ঐক্যবদ্ধ, তাদের এটা তো সেই শেখ মুজিবের সেই বাকশালীর সাথে পার্থক্য তো আমি কিছু দেখি না, সবার এক বিষয়ে এই জন্য মতানৈক্য যেগুলো আছে সেগুলো আমি বলছি আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টোয় দেন, দিলে জনগণকে জাজ করার সুযোগ দেন। আর তারপরেও আমরা অনেক বিষয়, প্রায় 60% বিষয়ে কিন্তু আমরা ঐক্যমত হয়েছে, আপনি দেখছেন তো, 60% বিষয়ে আমরা সমস্ত দল ঐক্যমত হয়েছি। সেইটা তো আপনি জুলাই চার্টার, এই যে এত সুন্দর সমাধান দেওয়া হলো, কিছু একদল লোক যমুনায় যে বললো এটা জুলাই চার্টার, একদল লোক যে বললো এখন বিচার করতে হবে, একদল লোক যে বললো এখন চুপ্পুকে সরাতে হবে। আরে ভাই, পলিটিক্যাল যা কিছু করে একটা প্রসেসের মধ্যে করতে হবে, হঠাৎ করে আপনি একটা কিছু বললেন, এটা তো পলিটিক্স। হ্যাঁ, ফলে ঐক্যমতের ভিত্তিতে সবকিছু হলে পরে সেটি দীর্ঘস্থায়ী হবে, ওই ধরনের ব্যবস্থা বা সিদ্ধান্ত বা পদক্ষেপ। অনেক ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল, অনেক ধন্যবাদ জনাব আমিন আল রশিদ। আপনারা যারা শুরু থেকে দেখছেন বা পরে যুক্ত হয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।